আজকে আমাদের নির্ধারিত যে অনুষ্ঠানটি সম্প্রচার করার কথা ছিল, অর্থাৎ সুভাষচন্দ্র এবং রবীন্দ্রনাথের মধ্যে যে আন্তঃসম্পর্ক, যেটা নিয়ে আমরা খরবায়ু বয় বেগে যে এই শিরোনামে খরবায়ু বয় বেগে এই শিরোনামে যে ধারাবাহিক অনুষ্ঠানটি করে চলেছি, সেই অনুষ্ঠানটিকে আমরা আজকে বিশেষ কারণে স্থগিত রেখে আজকের এই বিশেষ আলোচনাটি আমরা সম্প্রচার করছি। কারণ আমরা যারা এই আমাদের প্রকৃতিকে ভালো রাখতে চাই, আমরা একটু ভালো থাকতে চাই, একটু ভালো জল, ভালো হাওয়া, ভালো আলো একটু পেতে চাই, একটু সুস্থভাবে বাঁচতে চাই, তাদের প্রত্যেকের পক্ষে আজকে বড় বেদনার দিন। দেখুন, এই পৃথিবীতে আমরা সবাই, যাকে জিজ্ঞেস করা হোক না কেন, প্রত্যেকেই বলবেন যে আমরা ভালো থাকতে চাই। খুব স্বাভাবিক, আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই। কিন্তু এই ভালো থাকাটার তো একটা উপায় আছে। এই উপায়টা আমরা অনেকে জানলেও সেই সম্পর্কে আমরা কিন্তু সচেতন নই, এবং অনেকটা ইচ্ছাকৃতভাবেই যেন আমরা অচেতন হয়ে থাকি, মানে একটা নেগলেক্ট করে চলি, এটা বলা যায়। ঠিক যে যতটুকু যত্ন নেওয়ার প্রয়োজন, সেই যত্নটা আমরা নিই না, আমরা নিতে চাই না। নিই না থেকে বড় কথা, আমরা নিতে চাই না। সেখানে আমাদের একটা লোভ, লালসা, আলস্য এবং বিকার, এই চারটি জিনিস আমাদের কাজ করে সেখানে। এমন নয় যে আমরা জানি না কি করতে হবে, সেটা আমরা জানি না, এমনটা নয়। সব জেনে শুনেও আমরা জ্ঞান পাপীর মতন কিন্তু আচরণ করি, এবং এটা সবার ক্ষেত্রে, শিক্ষিত অশিক্ষিত, ধনী নির্ধন, সবার ক্ষেত্রেই যেন এই কথাটা খুব সুপ্রযুক্ত। খুব কম মানুষই আছেন যারা ভালো থাকার উপায়টুকুকে সঠিকভাবে ব্যবহার করেন। এবং এই ভালো থাকার উপায়টি হচ্ছে নিজেকে ভালো রাখার যে প্রচেষ্টা, এবং সেখানে নিজের শরীর, স্বাস্থ্য, খাওয়া দাওয়া, এটুকু বা বাড়িঘর, এটুকুর মধ্যেই তা সীমাবদ্ধ নয়। কিন্তু যে পরিবেশের মধ্যে আমরা আছি এবং যে প্রতিবেশীরা আমাদের আছে, তারাও যাতে ভালো থাকে, না হলে আমরা ভালো থাকতে পারি না। আমাদের প্রতিবেশী বলতে আমাদের এই মানুষজন, পাশের বাড়ির লোকজন, এরা মাত্র নয়, আমাদের প্রত্যেকটা প্রাণী, জীব জগৎ যারা রয়েছে, কীটাণু থেকে আরম্ভ করে সমস্ত প্রাণী, পাখি, পশু, গাছপালা, উদ্ভিদ, জলজ স্থান, ডোবা, পুকুর, নদী, খাল, বিল, যাবতীয় যা কিছু আছে, সব কিছুর ভালো থাকার উপরেই কিন্তু আমাদের ভালো থাকাটা নির্ভর করে। প্রত্যেকটা প্রাণী, সে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী থেকে বড় বড় প্রাণী, বড় বড় পশু থেকে, সবার ভালো থাকার উপরেই কিন্তু আমরা ভালো থাকি। এবং আপনারা জানেন, এই যে ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষকে বলা হয় one of the most biodiverse regions of the world, এবং তার যে বৈচিত্র্য, বিশাল বৈচিত্র্য তার প্রাণী জগতের মধ্যে রয়েছে। এই প্রাণী জগতের মধ্যে পশু, পাখি, মানুষ, গাছপালা, ঝোপঝাড়, জল, ডোবা, নালা, নদী, সাগর, মরুভূমি, পাহাড়, পর্বত, সমস্ত কিছু, এভরিথিং ইনক্লুডস, সব কিছুকে নিয়েই কিন্তু রয়েছে। এবং পৃথিবীর যে 36টা বায়োডাইভার্সিটি
হটস্পটস রয়েছে, তার মধ্যে ভারতবর্ষর স্থান হচ্ছে 17 নম্বরে। এত নষ্ট করে ফেলার পরেও ভারতবর্ষ কিন্তু এখনও 17 নম্বরের মধ্যে রয়েছে। এবং ক্লাইমেটিক, তার ডাইভার্সিটি দিক থেকে সে রয়েছে বিশ্বের 7 নম্বর স্থানে রয়েছে। তার ডাইভার্সিটির গুরুত্ব নেই, এত ধনী সে ভারতবর্ষ। একদিকে তার রয়েছে ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন হিমালয়াস, রয়েছে ইন্দো বার্মা হটস্পট, এই সমস্ত কিছু নিয়ে। এবং ভারতবর্ষের যে স্থলভাগ, তার মধ্যে 24.6% এখনো কিন্তু গভীর এবং নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ বনাঞ্চল। এত বৃক্ষছেদন, এত ঘর বাড়ি, এত কিছু গড়ে ওঠার পরেও ভারতবর্ষের মোট স্থলভাগের 24.6% এখনো বনাঞ্চল। এবং রিচেস্ট, সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য রিচেস্ট ফরেস্ট এরিয়া। শুধু তাই না, তার ভ্যারাইটির দিক থেকেও, বৈচিত্র্যের দিক থেকেও রয়েছে। তার বৈচিত্র্যপূর্ণ ইকোসিস্টেম, হিমালয়, ট্রপিক্যাল এভারগ্রিন অংশ, নর্থ, তারপরে ওয়েস্টার্ন ঘাট, তার ভারতবর্ষের নর্থ ওয়েস্টের যে তার মরুভূমি অঞ্চল, এই এত, তার কোস্টাল প্ল্যান্স, তার ম্যানগ্রোভ, এত কিছু নিয়ে। ম্যানগ্রোভ বললেই তো আমাদের বাংলার সেই সুন্দরবনের বিস্তৃত অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল, এত বৈচিত্র্য খুব কম দেশের মধ্যে রয়েছে। এই জন্য বলা হয়, শুধু সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ, আমরা যদি একটু যত্ন নিই, একটু এদের সম্পর্কে সচেতন হই, একটু যদি রক্ষা করার চেষ্টা করি, তাহলে ভারতবর্ষ মানে পৃথিবীর রানী হয়ে উঠতে পারে। এত বৈচিত্র্য তার রয়েছে। আর আমরা যারা বেড়াতে যাই, এই কথা তো বলতেই হবে, আজকাল সবাই যার একটু সামান্য সংস্থান হয়, সে কোথাও না কোথাও বেড়াতে যায়। সে কোনো তীর্থস্থানে যায়, কোনো প্রকৃতির জায়গা যায়, মরুভূমি, নদী, বন, জঙ্গল, পাহাড়, কোনো না কোনো জায়গায় তো আমরা বেরিয়ে পড়ি। এটা তো এখন খুব বেড়ানোর একটা খুব ভালো জিনিস। আমরা সবাই বেরিয়ে পড়ি, সময় পেলেই আমরা বেরিয়ে পড়ি, একটা এই বৈচিত্র্য দেখার জন্যই তো বেরিয়ে পড়ি। সবাই তো শুধু বাড়ি ঘর মন্দির দেখতে যাই না, সবাই এই যে তীর্থস্থানগুলো আমাদের আছে ভারতবর্ষে, লক্ষ্য করবেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান প্রাচীন যুগে হয় কোনো পাহাড়ের ওপরে, গভীর অরণ্যে, সমুদ্র প্রান্তে, নদীর ধারে, জলাশয়ের তীরে, বিস্তীর্ণ মাঠের মধ্যে, মরুভূমিতে সব তৈরি হয়েছে। কেন? এই জায়গাটার কথা আমাদের ভাবতে হবে। তীর্থ কথাটা, এটা এত তীর্থ মানে হচ্ছে যেখানে মানুষ তার আত্মাকে, তীর্থ কথার হচ্ছে যে চলে, কিসের দিকে চলে? তার আত্মার কাছে চলে, যেখানে গিয়ে সে তার আত্মার আত্মীয়তাকে, তার আত্মার প্রকৃত পরিচয়কে, অর্থাৎ সে যে তার নিজের বৈশিষ্ট্যকে, খুব সহজ কথায় আমরা যদি বলি, ভারী ভারী কথা না বললেও, যেখানে মানুষ তার নিজের বেঁচে থাকার উপাদানগুলোকে, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদানগুলো, টাকা পয়সা নয়, ধন দৌলত নয়, অন্য কোনো সম্পদ নয়, বিদ্যা জ্ঞানের মহান্ধকারও নয়, বেঁচে থাকার যে জল, হাওয়া, মাটি, সবুজ, প্রাণ, বিভিন্ন প্রাণী, সেখানে দেখবেন একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট থেকে আরম্ভ করে বড় বড় প্রাণীরা, তাদেরকে নিয়ে এই সমস্ত তীর্থ গড়ে উঠেছে বিভিন্ন প্রান্তরের মধ্যে। এবং একটা সেই সমস্ত তীর্থে যাওয়াটাও কিন্তু একটা দুস্তর প্রান্তের মধ্যে, কোথায় সেই পাহাড়ের উপরে উঠতে হয়,
পাহাড় ভেঙে ভেঙে উঠতে হয়, কিংবা কোন সমুদ্র নদীর তটের মধ্যে, জলাশয়ের পাড়ে, কিংবা মরুভূমির মধ্যে, মরুতীর্থ হিংলাজ থেকে আরম্ভ, এরকম সমস্ত প্রান্তেই তো আমাদের তীর্থগুলো ছড়িয়ে রয়েছে, অবস্থান রয়েছে। মহাভারতে পাণ্ডবরা যখন বনবাসে রয়েছেন, সেই সময় তারা বিভিন্ন প্রান্তে তীর্থ করে বেড়াচ্ছেন। অর্জুন গেছেন স্বর্গে আরও অস্ত্র শক্তি লাভ করার জন্য, বাকি পাণ্ডবেরা তীর্থ পরিভ্রমণ করছেন লোমশ মুনির সঙ্গে। কোথায় খুঁজছেন? কোনো লোকালয়ে নয়, কোনো রাজত্বের মধ্যে নয়, প্রকৃতির মধ্যে। এই প্রকৃতির মধ্যেই মানুষের বেঁচে থাকার রসদটা রয়েছে। এই প্রকৃতির মধ্যেই তার ভালো থাকার চাবিকাঠিখানা খুব লুকিয়ে রয়েছে। আর আমরা কি করছি? সেই প্রকৃতিকেই আমরা নষ্ট করি, ধ্বংস করি যথেচ্ছভাবে। যেখানে আমরা সেখানে বেড়াতে যাই, একবার ফিরে আসার সময় আমাদের পর গার্বেজগুলোকে আমরা যত্রতত্র ছড়িয়ে ফেলে রেখে আসি, তাই না? যে কোনো জায়গায় বেড়াতে যান, আমাদের লজ্জা হয় যখন আমরা ভারতবর্ষের বাইরে কোথাও যাই, অত্যন্ত ছোট দেশ, সেসব জায়গাতে গিয়ে যদি ভুটানের কত ভাবেন, সেখানে যারা যাচ্ছেন, অনেকে তো ভুটানেও গেছেন, আপনাদের কি সেইখানে তাকিয়ে একটু লজ্জা হয় না? একটা ছোট্ট দেশ, অতি ছোট, অতি ক্ষুদ্র তাদের সামর্থ্য, তার মধ্যে দিয়েও তারা তাদের দেশটাকে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে সবুজ করে রেখেছে। আর আমরা যত্রতত্র আবর্জনা চলতে চলতে ছড়াতে ছড়াতে যাই। বড় বড় জায়গার কথা কি বলব, সেখানকার ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে যে সিভিক সেন্সটুকু রয়েছে, পরিবেশকে ভালো রাখার যে শিক্ষাটুকু রয়েছে, সেখানে আমাদের শিক্ষিত মানুষের মধ্যেও এই ভাবটা আমরা দেখি না। এটাই বড় দুঃখের, বড় লজ্জার। আমরা অনেক কারণে লজ্জা বোধ করি, এই কারণে আমাদের কোনো রকমই আমাদের মানসিক ভাব হয় না। অত্যন্ত শিক্ষিত রুচিসম্পন্ন ধনী মানুষদেরকেও আমরা দেখেছি, তারা চলতে চলতে তাদের দামি গাড়ির থেকে যথেচ্ছভাবে বর্জ্য পদার্থ, প্লাস্টিক, নানা কিছু যে সর্বত্র ছড়িয়ে ছড়িয়ে ফেলছে। যারা পাহাড়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ট্রেক করতে যাচ্ছে, তাদের বর্জ্যগুলো যত্রতত্র ছড়িয়ে ছড়িয়ে আসে। যারা পুণ্য তীর্থ করতে যান, তীর্থে তারা এইভাবে গার্বেজ ছড়িয়ে চলে আসে। তারা এটা বুঝতে পারছেন না, এর দ্বারা তারা নিজেদের ক্ষতি করছেন, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে। আমাদের জল, হাওয়া, খাদ্য সব নষ্ট হয়ে যাচ্ছে, এটুকু আমরা বুঝতে পারছি না। এছাড়া তো লোভ লালসার ব্যাপার তো আছেই। সারা পৃথিবী ব্যাপী ধনী ধনী রাষ্ট্রগুলো যেভাবে প্রকৃতি সংরক্ষণ থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে, মানে খালি শহর অঞ্চল এইসব সৃষ্টি করার জন্য নির্বিচারে বনাঞ্চল ধ্বংস করে যাচ্ছে, পরিবেশকে দূষণ করে চলেছে, নিজেদের পরীক্ষা করার জন্য, আণবিক পরীক্ষা, নানা রকম পরীক্ষা করার জন্য জল বাতাসকে নষ্ট করে দিচ্ছে, তা তো আর কর্তব্য নয়। এখন সমস্ত পরিবেশ ভাবনাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে একেবারে ধনী রাষ্ট্র থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সবাই এক ভয়ঙ্কর প্রবণতার দিকে আমরা ছুটিয়া চলেছি একে মরণের দিকে, এটা বলা যায়। এই ক্ষেত্রে আমাদের এই যে আমরা স্মরণ করতে পারি বেশ কিছু মানুষকে, যারা এই পরিবেশের জন্য ভেবেছেন, বন্য প্রাণীদের জন্য ভেবেছেন, প্রজাতির জন্য ভেবেছেন, গাছপালার জন্য ভেবেছেন, এবং এই ভাবনার মূলে তা রয়েছে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, এই পৃথিবী যাতে সুস্থ থাকে, আমরা একটু ভালো করে শ্বাস নিতে পারি। হ্যাঁ, এই শ্বাস নিতে পারি। কোভিড হওয়ার সময় যখন এই মানুষ তার ঘরে ঢুকে গেছিল নখদন্ত নিয়ে, ভয়ে লোভ লালসাকে গুটিয়ে নিয়ে সে ঘরের মধ্যে ঢুকে পড়েছিল, নিশ্চয়ই আপনারা প্রত্যেকে লক্ষ্য করেছেন আপনার চারপাশটা
কত সুন্দর হয়ে উঠেছিল, কত পাখি তখন এসেছিল, কত নতুন ফুল সেখানে ফুটেছিল, তাই না? তো এই ভাবনা নিয়ে যারা ভেবেছেন সেই সমস্ত বিরাট মানুষেরা, তাদের মধ্যে তো আছেন সালিম আলী, যাকে বলা হয় ফাদার অব ইন্ডিয়ান অরনিথোলজি, হ্যাঁ, বা যাকে বার্ডম্যান অব ইন্ডিয়াও বলা হয়। তার পুরো নাম হচ্ছে সালিম মনিনজুদ্দিন আব্দুল আলী, বা সংক্ষেপে সালিম আলী তাকে বলা হয়। তারপরে রয়েছে সুন্দরলাল বহুগুণা, চিপকো মুভমেন্টের জন্য তিনি বিখ্যাত। আছেন মেধা পাটকর, যিনি নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য বিখ্যাত। কৈলাস সাংখালা, হ্যাঁ, যাকে তিনি শুধুমাত্র একজন কনজারভেশনিস্ট শুধুমাত্র না, তিনি একজন বায়োলজিস্ট বিখ্যাত। তারপরে রয়েছেন, যার কথা আমরা বহুবার নানা ক্ষেত্রে বলেছি, এই রাজেন্দ্র সিং, যাদব পায়েং, এম.কে. রঞ্জিত সিং, এম.এস. স্বামীনাথন। এদের কথা একসঙ্গে আমরা বলছি, কারণ এদের কথা কারা কিসের জন্য বিখ্যাত আমরা বলছি, কারণ এদের এক দুজন বাদ দিলে অনেকেই বিবেকানন্দের নাম শোনেননি। কিন্তু বিবেকানন্দ যে দৃষ্টি দিয়ে ভারতবর্ষকে ভালোবেসেছিলেন, ভারতবর্ষের প্রাণ, তার চরিত্রকে, তার বন্য প্রাণকে, তার সম্পদকে রক্ষা করার কথা ভেবেছেন, আত্মোৎসর্গ করেছিলেন অন্যের ভালো থাকার জন্য, সেই দৃষ্টিভঙ্গি থেকেই তারা কিন্তু এই কাজটা করেছে। এটা একটা বিরাট বড় কাজ। এই যে আমরা নাম করলাম রাজেন্দ্র সিং, তাকে বলা হয় ওয়াটারম্যান অফ ইন্ডিয়া। রাজস্থানের খরাঞ্চলে তিনি সবুজ করে দিয়েছিলেন একক প্রচেষ্টায়, জল সংরক্ষণ করে। এই যুবক তিনি চিরযুবক, তাকে বলা হয় ওয়াটারম্যান অফ ইন্ডিয়া। রাজস্থানের মরুভূমিকে তিনি শস্য শ্যামলা করেছিলেন একক প্রচেষ্টায়। তেমনি রয়েছেন যাদব পায়েং, তাকে বলা হয় ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া। হ্যাঁ, এম.কে. রঞ্জিত সিং, তিনি একজন আইএএস অফিসার, অথচ তিনি মানে ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্টের একজন ফেমাস মানুষ। তিনি তার কর্মক্ষেত্রের বাইরে বেরিয়ে গিয়ে তার সারাটা জীবন উৎসর্গ করেছেন এই কাজের মধ্যে। তারপর এম.এস. স্বামীনাথন, গ্রিন রেভলিউশন অফ ইন্ডিয়া, যার হাত ধরে এসেছেন, একজন এগ্রিকালচারাল সায়েন্টিস্ট তিনি। তার এরকম তো রয়েছেন ট্রি ম্যান অফ ইন্ডিয়া, মণিমুথা যোগমানাথন, তাকে বলা হয় ট্রি ম্যান অফ ইন্ডিয়া। গাছ বাঁচাও আন্দোলন, যেখানে নির্বিচারে দক্ষিণ ভারতে গাছ কেটে কেটে, এই তো আমরা এখন ব্যাঙ্গালোরেও দেখছি। ব্যাঙ্গালোরেও গত বছরেও আমি এসেছিলাম, যে অঞ্চলে আমি থাকি, যেখানে আমরা হাঁটতাম, কত ভালো ভালো ফলের গাছ, ফুলের গাছ, হ্যাঁ, নির্বিচারে কেটে সেখানে এখন বাড়ি ঘর করা হচ্ছে। কত বড় বড় লেক, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, জলের প্রবলেম হচ্ছে। এটা তো হবার কথা নয়। ব্যাঙ্গালোরে 1000-এরও বেশি লেক ছিল, এখন মানে জল পেয়যোগ্য মাত্র 300টা আছে, তার মধ্যে 100-150টার থেকে জল আমরা পান করতে পারি। এরপর দুটো জিনিস ব্যাঙ্গালোরের নষ্ট হয়ে যাচ্ছে। একটা হচ্ছে পানীয় জলের অভাব, সেখানে একটা ওয়াটার মাফিয়া ভীষণ শক্তিশালী, এবং যে শাসকই আসুক না কেন, এরা কাউকে সবাই তাদের সাথে যেন একটা কোলাবোরেশন থাকে। আর যখন বৃষ্টি হয়, এই জল কোথায় যাবে? ব্যাঙ্গালোর তো একটা উঁচু ভূমি, মনে রাখবেন দেরাদুনের থেকেও ব্যাঙ্গালোর কিন্তু উঁচু। সেখানে মাটি খুঁড়ে তো জল উঠবে না। এই জলাধারগুলো, 1000-এরও বেশি জলাধার তৈরি করা হয়েছিল, যাতে এই জায়গায় সুন্দর থাকে, সবুজ থাকে, কত প্রজাতির গাছ, কত প্রজাতির ফুল ফল, এখানে সব আমরাতে লোভ লালসায় আমরা নষ্ট করে ফেলছি। এই কথাগুলো আসে তো এই মারিমুথু
যোগনাথনের কথা প্রসঙ্গে তাকে ট্রিম্যান বলা হয়। গাছ বাঁচাবার জন্য তিনি জড়িয়ে ধরতে বলে, কাটতে হলে আগে আমাকে কাটো, তারপরে গাছ কাটবে। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে বহু মানুষ এই কাজে ছুটে এসেছেন। তারপর কিঙ্কিরি দেবী, তার কথা বিশেষ করে বলতে, একজন দলিত মহিলা, তিনি দলিতদের স্বার্থ রক্ষার জন্য যেমন লড়েছেন, তিনি তাদের পরিবেশ রক্ষার জন্য তার সারা জীবন উৎসর্গ করেছেন। তারপর এসছেন মাইক পান্ডে, ফেমাস এনভায়রনমেন্ট অফ দ্য ওয়াইল্ড লাইফ তাকে বলা হয়। আমাদের এই বাংলার সুভাষ দত্ত, এই যে আমাদের বাংলার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার যে বেঁচেছে এবং তার সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এটা তো একমাত্র তার একক বিরাট এক প্রচেষ্টা। এবং তিনি বাধ্য করেছেন সমস্ত সরকারকে এ ব্যাপারে আগ্রহী হতে। অশোক কুমার, ফাদার অফ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলার অফ ইন্ডিয়া তাকে বলা হয়। এ সম্পর্কে আমরা আরও অনেকের নাম অবশ্যই করতে পারি, করতে হবেও আমাদের। তার মধ্যে যেমন রয়েছেন জেমস এডওয়ার্ড করবেট, যেমন রয়েছেন বিল্লি আর্জুন সিং, যেমন রয়েছেন দাম্বার ব্র্যান্ডদেব, ফ্রেডরিক ওয়াল্টার চ্যাম্পিয়ন, এরা তো রয়েছে, এরা প্রত্যেকেই কিন্তু এই ভারতবর্ষের জনজীবনকে ভালো রাখার জন্য, বন্যপ্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষার জন্য তারা কিন্তু বিশাল তাদের অবদান। ভারতবর্ষের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 সালে 21শে আগস্ট পাস হয়েছিল এবং ইমপ্লিমেন্টেড হয় সেটা 9 সেপ্টেম্বর 1972। এ সময় আমাদেরকে অবশ্যই স্বীকার বলতে হবে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর একক অবদানের, তার একটা বিরাট অবদান রয়েছে। কারণ তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন সেই সময় দিল্লির বিভিন্ন প্রান্তে এই সমস্ত বন্য পশুদের চামড়া একেবারে ওপেন মার্কেটে বিক্রি হতো, সেটা তিনি দেখেছেন এবং এটা রোধ করার জন্য তিনি নিজের থেকে একটা বিরাটভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তার প্রচেষ্টা এবং অন্যান্যদেরকেও তিনি প্রভাবিত করে 1972 সালে 21শে আগস্ট এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টটাকে পাস করে। আমাদের 23শে মে না, আমাদের 1980 সালে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট পাস হয়। 1980 সালে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট পাস হয়। আর আমাদের ভারতবর্ষের পরিবেশ রক্ষার যে আইন, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, ওটা পাস হয় 1986 সালে, 23শে মে 1986 সালে। এবং আপনারা নিশ্চয়ই মনে রাখতে পারেন ঠিক এর আগেই ঘটে গেছে সেই ভয়ঙ্কর এবং অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, সে ভোপাল গ্যাস ট্র্যাজেডি। তার ফলেই সরকারের টনক নড়ে এবং 23শে মে 1986 সালে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট অফ ইন্ডিয়া সেখানে স্থাপিত হয়। তো এই কথাগুলো আমরা আজকে কেন বলছি, কেন এই কথাগুলোকে আমাদের আজকে আবার নতুন করে উচ্চারণ করতে হচ্ছে? কারণ আমরা প্রথমেই বলেছি, আমরা যারা একটু ভালো থাকতে চাই, আমরা যারা একটু পরিবেশ নিয়ে একটু ভাবনা করি, বন্য প্রাণ নিয়ে ভাবনা করি, আমরা জানি এদের গুরুত্বটা কতটা, তাদের আজকে বড় বেদনার দিন। এবং এ কথা তো অস্বীকার করার কিছু নেই যে এই সমস্ত বড় বড় কাজগুলো ডঙ্কা পিটিয়ে, মাইক দিয়ে হেঁকে হাঁক ডাক করে এই কাজগুলো হয় না। যেমন আমরা বললাম, বিবেকানন্দ সম্পর্কে যদি কোথাও কোনো আলোচনা করতে দেই, আমরা যেন কেমন একটা বেশ ধরা ধরা গলায় বিবেকানন্দের সম্পর্কে নানান ভারী ভারী কথা আমরা বলি। কিন্তু এ কথা তো আমরা, এদের কথা তো আমরা সেই প্রসঙ্গে কখনো মনে করি কি, যারা বিবেকানন্দকে, স্বামী বিবেকানন্দকে জেনে বা না জেনে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার লক্ষ্যকেই
কত রকমভাবে বাড়িয়ে যাচ্ছে। এই যে ওয়াটারম্যানের কথা বলেছি, ট্রি ম্যানের যাদের কথা বলেছি, তারা তো বহু প্রাণকে রক্ষা করার জন্যই, এই পৃথিবীর জল বাতাস স্বাস্থ্যকে রক্ষা করার জন্য তারা নিজেদের প্রাণ আত্মোৎসর্গ করেছে। আমরা আজকের বড় আমাদের বেদনার দিন, কারণ আমরা এমন একজনের কথা বলবো, রাধেশ্যাম বিষ্ণুই, যিনি জন্ম থেকে এমন একটি কমিউনিটিতে তিনি জন্মগ্রহণ করেছেন যারা বন্য প্রাণকে দেবতার মতন, এই দেবতা হিসেবেই দেবদৃষ্টিতে যারা বন্য প্রাণকে দেখে থাকেন, অর্থাৎ তাদের কাছে পরিবেশ এবং বন্য প্রাণী হচ্ছে দেবশক্তি, এই বিষ্ণুই সম্প্রদায়। এবং তিনি ধৌলিয়া গ্রামে, রাজস্থানের ধৌলিয়া গ্রামে, থর ডিস্ট্রিক্ট, থর মরুভূমির ডিস্ট্রিক্টে রাধেশ্যাম বিষ্ণুর জন্ম হয়। যখন তার অতি অল্প বয়স, তিনি তার এই সম্প্রদায় বা কমিউনিটি দ্বারা প্রভাবিত হয়ে অত্যন্ত অল্প বয়স থেকে, বলা হয় ওই 3-4 বছর বয়স থেকেই তিনি তার মধ্যে একটা অন্যরকম পরিবেশ ভাবনা বা বন্য প্রাণী সংরক্ষণের ভাবনা তার মধ্যে গ্রো করেছিল। এবং তার বয়স যখন ওই 17-18 বছর বয়স, তিনি একলা ভয়ঙ্কর সমস্ত কাজকর্ম করেছেন। এই সেই সমস্ত বন্য প্রাণী যেগুলো প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে বা বিপন্ন হয়ে আছে, তাদেরকে রক্ষা করার জন্য। এবং ওই বয়সে একটা 17-18 বছরের বয়সের ছেলে চোরা শিকারীদের, বন্যপ্রাণী চোরা শিকারীদের সামনে, তাদের বন্দুকের সামনে, তারা এক সংখ্যায় 1-2 জন নয়, ঝাঁকে ঝাঁকে তারা যায় এই সমস্ত রাজস্থানের বিভিন্ন অঞ্চলে গিয়ে বন্যপ্রাণ শিকার করা যায়, তাদের বিরুদ্ধে তিনি একলা, ওই 17-18 বছরের একটা ছেলে বুক পেতে দাঁড়িয়ে আছে যে এদের মারবার আগে আমাকে মারো। এবং তার এই অকুত ভয়ের, তার এই চিৎকার, তার এই প্রতিবাদ বাধ্য করেছিল সেই সময় রাজস্থান সরকারকে, দেশের সরকারকে বাধ্য করেছিল এই চোরাচালানকারীদের বিরুদ্ধে আইন আনতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তার একক প্রচেষ্টা এবং তার এই অকুত ভয়, ওই অল্প বয়সী একটি অকুত ভয়ের ছেলে, সে বিরাট কাজ করেছে। তার দ্বারা প্রাণিত হয়ে শুধু রাজস্থানের ওই থর ডিস্ট্রিক্ট নয়, সমগ্র রাজস্থান রাজ্যও নয়, তার প্রতিবেশী বিভিন্ন রাজ্যের মধ্যেও কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়েছে। তার দ্বারা প্রভাবিত হয়েছে গুজরাট থেকে আরম্ভ করে, মধ্যপ্রদেশ থেকে আরম্ভ করে দক্ষিণের বহু রাজ্য, এমনকি আমাদের পূর্ব ভারতের রাজ্যও তা এই ছেলেটির দ্বারা, তার এই বন্যপ্রাণী রক্ষার তার যে একটা বিপুল প্রচেষ্টা, একক প্রচেষ্টা বলা ভালো, তার দ্বারা প্রাণিত হয়ে বহু মানুষ, বহু সংগঠন এগিয়ে এসেছে এই কাজের জন্য। আমরা দেখেছি যখন তার 12-13 বছর বয়সে, সেই সময়ে রাজস্থানের একটা মানে জিআইবি বলা হয়, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, একটা পাখি প্রায় লুপ্ত প্রায় হতে, সেটাকে তিনি কিন্তু বলতে গেলে একক প্রচেষ্টায় রক্ষা করেছে। হ্যাঁ, সেই পাখিগুলো খাবার জলের জন্য ওই মরুভূমির অঞ্চলের মধ্যে তিনি নিজে গর্ত করে করে জল সংরক্ষণ করে তাদের জল, তাদের খাবার, তাদের প্রজননের ব্যবস্থা করেছে। প্রাণ রক্ষার তো করেওছে, এবং সেটা তার একটা এফোর্টলেস মানে প্রচেষ্টা আমরা বলতে পারি। এবং সেটা তাকে গ্রাউন্ড ওয়ার্ক থেকে একটা বিশাল স্তর পর্যন্ত তিনি এই কাজটাকে ছড়িয়ে দিতে পেরেছিলেন। এবং পরবর্তী সময় যোধপুর রেস্কিউ সেন্টার থেকে তিনি ট্রেনিং নিয়ে আসেন এবং তারপর এই বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণের জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন নানা দিকের মধ্যে। এবং তার এই কমিটমেন্ট, মানে তার এই যে বন্যপ্রাণ রক্ষা করার কমিটমেন্ট, মানে ছোট্ট লিজার্ড, এক অতি ছোট্ট লিজার্ড থেকে বড় বড় প্রাণী পর্যন্ত
যারা প্রায় লুপ্ত হতে পড়েছে, যারা প্রায় বিলুপ্ত হতে চলেছে বা যারা বিপন্ন হয়ে পড়েছে, তাদেরকে রক্ষা করার জন্য তিনি সারাটা জীবন, মানে তার একেবারে সেই অল্প বয়সেই ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ, এবং তার কাজ যেমন বহু মানুষকে প্রভাবিত করেছে এবং যে কথা আমরা বলেছি সরকারকেও বাধ্য করেছে তার সাথে যুক্ত হবার এবং এই যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার, এবং তার এই কাজের ফলে রাজস্থানের বহু বিপন্ন প্রাণী রক্ষা পেয়েছে। এটা একক প্রচেষ্টায় একটা অল্প বয়সের ছেলে শুধু তার রাজ্যকে নয়, সারা দেশের বিভিন্ন রাজ্যকে প্রভাবিত করে তুলতে পারে। এটা কি কম বড় কথা? কিন্তু আমরা আজকে আমাদের বড় বেদনার দিন এই কারণেই, মাত্র 28 বছর বয়সে রাধেশ্যাম বিষ্ণুইকে আমরা হারালাম। যে খবরটা এসেছে সেটা বড় মর্মান্তিক আমাদের সবার কাছে। তিনি যখন এই চোরা শিকারীদের বিরুদ্ধে আরও কিছু এই পরিবেশবিদদেরকে নিয়ে, বন্যপ্রাণী সংরক্ষণদেরকে নিয়ে একটা জিপে করে ছুটে যাচ্ছিলেন সেই থর ডিস্ট্রিক্টে, যেখানে খবর পেয়েছেন চোরা শিকারীরা এসেছে, তারা শিকার করছে, তাদেরকে আটকাবার জন্য সেই সময় বলা হয় নাকি একটা লরির ধাক্কায় তিনি এবং আরও অনেকেই নিহত হন। খবরটা যেভাবে এসেছে আমরা আপনাদেরকে সেটা শোনাচ্ছি। At the age of 28, Vishnu's life was cut short. On May 24th, আজকে 25শে মে, on May 24th, he was killed in an accident while en route to prevent poaching in the Thar district. চোরা শিকারীদের বিরুদ্ধে ছুটতে, তাদেরকে প্রতিহত করতে যাবার পথে বলছে the vehicle he was traveling in collided with a truck, claiming, কথাটা এখানে এইভাবে বলা হচ্ছে, claiming his and the lives of 3 other conservationists. His loss was deeply felt, especially among those who knew him as a champion of conservation and a man whose dedication never faltered. তার এই মৃত্যু এই 28 বছর বয়সে রাধেশ্যাম বিষ্ণুর এরকমভাবে চলে যাওয়া, এটা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকেন তাদের কাছে একটা ভীষণ আঘাত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবু এত বেদনার মধ্যে আজকের দিনে আমরা যারা একটু ভালো থাকতে চাই, যারা একটু শিক্ষা আছে বলে যারা মনে করি, যাদেরকে নিজেদেরকে একটু শুভ বুদ্ধি সম্পন্ন, শুভ চিন্তক বলে যারা নিজেদেরকে দাবি করি, যারা মনে করি যে আমাদের ভালো থাকার জন্য আমাদের পরিবেশ, জল, প্রাণী, গাছপালা, আকাশ বাতাস সব কিছুর ভালো থাকার প্রয়োজন, এইটুকু গুরুত্ব অন্তত আমরা যারা অনুধাবন করি, মনে করি, বিশ্বাস করি, আজকের দিনটি তাদের কাছে সত্যিই বড় বেদনার দিন। এরকম মানুষরা যাদের আমরা নাম করেছি প্রথম থেকে, এবং এই রাধেশ্যাম বিষ্ণুই মাত্র 28 বছরের এই ছেলেটি চোরা শিকারীদের থেকে বন্যপ্রাণীদেরকে রক্ষা করার জন্য এমনভাবে
যাকে চলে যেতে হলো এক ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে দিয়ে, তাদের এই আত্মাহুতি, আত্মোৎসর্গ আমাদেরকে কি এতটুকু বিচলিত করবে না? আমাদেরকে কি এতটুকু ধাক্কা দেবে না? আমাদের লোভ, আমাদের বিকার, আমাদের অমনোযোগিতা, আমাদের উদাসীনতা, এইটুকুকে কি এতটুকু আঘাত দেবে না? একবারের জন্য কি আমরা এটা ভাববো না? অন্তত এক মুহূর্তের জন্য কি আমরা ভাববো না এই মানুষগুলো, এই 28 বছরের ছেলেটি, কি তার প্রয়োজন ছিল? সে তার তো ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। এরাই তো কিভাবে তারা সবার ভালো থাকার জন্য, সবাই একটু ভালোভাবে জল, শুদ্ধ জল, শুদ্ধ বাতাস, শুদ্ধ আলো, শুদ্ধ শ্বাস, একটু শুদ্ধ ফুসফুস, একটু শুদ্ধ জীবন নিয়ে যাতে বাঁচতে পারে, তার জন্যই তো তাদের এই বিপুল প্রযত্ন, এত চেষ্টা, এত কাজ। সেখানে আমরা এতটা উদাসীন হয়ে থাকব? আমরা যে কোনো জায়গায় গিয়ে এমনভাবে ব্যবহার করব, আমাদের যারা শাসক রয়েছেন, যারা বিরাট শক্তিমান জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের সেই শক্তিমান মানুষদের বিবেকের মধ্যে কি আমরা এতটুকু ধাক্কা সৃষ্টি করতে পারবো না? আমাদের মধ্যে থেকে এতটুকু কি একটা প্রতিবাদ উঠে আসবে না? এই শুভবুদ্ধি আমাদের কবে জন্মাবে? আর এইটুকু যদি না থাকে, আমরা কিভাবে ভালো থাকব? কিভাবে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান সন্ততিরা বেঁচে থাকবে? শ্বাস নেবে কি করে? কি করে তারা একটু ভালোভাবে? এরপর তো সবাইকে মাস্ক নিয়ে চলতে হবে। এইটা কি আমরা ভাববো না? এটুকু তো ভাবার সময় হয়েছে। এই প্রাণগুলো যখন নিজেদেরকে এইভাবে উৎসর্গিত করে যায়, এই যে আলোটা তারা জ্বালালেন, সেই আলোর থেকে কি আরো লক্ষ বিষ্ণুই, আরো লক্ষ রাধেশ্যাম বিষ্ণুই কি জন্মগ্রহণ করবে না? এটা তো আমাদের বিশ্বাস। আমরা বিশ্বাস করি এক রাধেশ্যামের জীবন দিয়ে লক্ষ রাধেশ্যামের জীবন তৈরি করে যাবেন। আর আমরা যারা রয়েছি, অন্তত একবারের জন্য আমরা যে আচরণ করি, যেভাবে এই পৃথিবীকে ব্যবহার করি, পরিবেশকে যেভাবে আমরা ব্যবহার করি, আমাদের বর্জ্য পদার্থ দিয়ে, আমাদের উদাসীনতা দিয়ে, আমাদের লোভ বিকার দিয়ে, আমাদের অসহযোগিতা দিয়ে, আমাদের স্বার্থপরতা দিয়ে, তার থেকে অন্তত একবারের জন্য একটু কি আমরা শুধরাবো না? একটু আমাদের সংশোধন হবে না? একথা আমাদের সবার জন্য, আমার, আপনার, সবার জন্য, সবার ভালো থাকার জন্য এবং আগামীতে যারা আসবে তাদের জন্য। এরকম লক্ষ লক্ষ বিষ্ণুই রাধেশ্যাম জন্মাবেন, ট্রিম্যান জন্মাবেন, ওয়াটারম্যান জন্মাবেন, পরিবেশবিদরা জন্মাবেন। তারা কাজ করবেন, বিপ্লব করবেন। আর আমরা অচেতন হয়েই থাকব? আমাদের কি কোনো দায়িত্ব নেই? অন্তত নিজের ভালো তো পাগলেও বোঝে। সেইটুকু ভালো থাকার জন্য তো একটু আমাদের উদাসীনতার থেকে ঝেড়ে একটু খানিকের জন্য হলেও, সামান্য হলেও একটু সক্রিয় হয়ে উঠতে হবে। ভাবুন, শুধু ভাবা নয়, সক্রিয়ভাবে এগিয়ে আসুন। সবাই মিলে নিশ্চয়ই আমরা ভালো থাকতে পারব। এমনভাবে রাধেশ্যাম বিষ্ণুইকে ভুলে যাব না, ভুলে যেতে দেব না। তার জীবনের আত্মোৎসর্গকে ব্যর্থ হতে দেব না। ভালো থাকুন সবাই, ভালো রাখার জন্য সচেষ্ট হন।